স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে 15 অক্টোবর। সংসদের দক্ষিণ প্লাজা ঠিক করেছে ঐকমত্য কমিশন। সংসদের উচ্চকক্ষ প্রবর্তনের সুবিধা অসুবিধা দুই আছে, আরও আলোচনার তাগিদ রাজনীতিবিদদের। রাজধানীর মালিবাগে একটি দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ, গ্রেফতার হয়নি কেউ। ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল ও হামাস। শিগগিরই মুক্তি পাচ্ছে জিম্মিও বন্দী। এবারে বিস্তারিত। আগামী 15 অক্টোবর স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এর সনদ স্বাক্ষরিত হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5টি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। এছাড়া চূড়ান্ত জুলাই সনদ দ্রুত সরকারের কাছে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যক্ষেত্রে নেতৃত্ব দিয়ে জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রবর্তনের সুবিধা অসুবিধা দুই আছে, তাই এ নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে জানিয়েছেন রাজনীতিবিদরা। বৃহস্পতিবার সিপিডির আলোচনা সভায় তারাই মত দেন। এ সময় সিপিডির চেয়ারম্যান জানান, সংসদের উচ্চকক্ষ চালুর আগে রাজনৈতিক দলগুলোকে একটি সমঝোতায় আসতে হবে। প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে? এই শিরোনামে বৃহস্পতিবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে উপস্থাপিত মূল প্রবন্ধে কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। একটি নতুন কক্ষ কিভাবে এই সংখ্যাগরিষ্ঠ দল এবং তার লিডার, যেটাকে আমরা প্রাইম মিনিস্টার বলি, তাদেরকে কতটুকু দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে, অথবা নতুন এই একটি হাউসকে আবার লোয়ার হাউসকে উইকেন্ড করে দুর্বল করে দিবে কিনা। আলোচনা সভায় বক্তারা সংসদের উচ্চকক্ষ প্রবর্তনের পক্ষে ও বিপক্ষে নিজস্ব মতামত তুলে ধরেন। আমরা যে নিম্নকক্ষ যেটা এখন আছে আরও কিভাবে শক্তিশালী করতে পারি, তাদের যেখানে কথা হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, অংশগ্রহণ নিশ্চিত করা, এই কাজগুলো করার জন্য স্থানীয় সরকারের সাথে তার যে চেক অ্যান্ড ব্যালেন্স, যদি শব্দটা ইউজ করলাম, যে সেই কাজটা করার মধ্যে কিন্তু কখনো আলোচনায় আমরা ঢুকতে পারলাম না। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার লক্ষ্য হলো এই দানবীয় ব্যবস্থা, স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটানো। অনেকেই সংসদের উচ্চকক্ষের পক্ষে মত দেন, তবে কি পদ্ধতিতে হবে সেটা আরও আলোচনার পরামর্শ তাদের। বাংলাদেশে যে সাংবিধানিক সংকটগুলো অতীত তৈরি হয়েছে, সেটা যেন আর ভবিষ্যতে তৈরি না হয়, তার জন্য উচ্চকক্ষ পিআর সিস্টেম একটা রক্ষা কবচ হিসেবে কাজ করবে। BNP's stand for now is that we do not agree with the to have a bicameral system through PR. এটা আমরা এগ্রি করি না। এই প্রস্তাব বাস্তবায়নের জন্য রাজনৈতিক দলগুলোকে একটা সমঝোতায় আসার তাগিদ সিপিডি চেয়ারম্যানের। পার্টিগুলোকে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হবে যে কেন আমরা করতে চাচ্ছি এবং এটার ফাংশনটা কি, এটা যাতে নাকি আরেকটা ডুপ্লিকেশন অফ এফর্ট না হয়। দেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। এখন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা করেন আলোচকরা। এই জায়গাটায় আমার মনে হচ্ছে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। অন্য প্রতীকে এনসিপি নিবন্ধন মানবে না। বৃহস্পতিবার ইসির সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, প্রতীককে সামনে রেখে নির্বাচন কমিশন ভোট কেন্দ্রিক কোনো ষড়যন্ত্র করছে কিনা সেটা এই মাসের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৃহস্পতিবার বিকেল 3:30টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শাপলা প্রতীক সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। টানা 2.5 ঘন্টার বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, শাপলা না দেওয়ার পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে। কিন্তু নিবন্ধন দিতে হলে এনসিপিকে শাপলাই দিতে হবে। প্রতীকের মধ্য দিয়ে যদি নির্বাচন থামানোর কেউ পরিকল্পনা করে থাকে যে আমি প্রতীক দিব না, আপনার অধিকারটা দিব না, সেই অধিকারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না। কিন্তু এখন শুধু এটা প্রতীক না পাওয়া এবং পাওয়ার প্রশ্নতে নাই নির্বাচন কমিশন।
এই প্রতীক দিয়ে সেই ইলেকশন থেকে শুরু করে সব কিছুই প্রভাবিত করতে চাচ্ছে। তারা কোনো আইনি ব্যাখ্যা দিতে পারে না, রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারে নাই। নিশ্চয়ই এটার পিছনে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। শাপলা না দিলে কোটা সংস্কার আন্দোলনের মতো আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। আমার কোটা সংস্কার আন্দোলনের সময় যেটা হয়েছিল অধিকারের প্রশ্নে আমরা এক বিন্দু পিছপা হব না। আমি বলছি শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন হবে না, বা এনসিপি শাপলা ছাড়া নিবন্ধন নিবে না। যদি নিবন্ধন না থাকে সে দল কিভাবে ইলেকশনে যায়? এনসিপি নেতারা জানান, নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। আমাদের জেনজিরা যারা এই জুলাই আন্দোলনের সময় এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিল, তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে না, এটা একটা প্রহসন হবে। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সমস্ত ধরনের ব্যবস্থা নিয়ে তারা যেন এটা নিশ্চিত করেন যে যেদিন নির্বাচন হবে সেদিন যদি কারো বয়স 18 হয় সেজন্য তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হয়। নেতাদের আশা, বিধিমালায় যুক্ত করে নির্বাচন কমিশন তাদের শাপলা প্রতীক বরাদ্দ দেবে। তারা এগুলো ইতিবাচকভাবে নিয়েছেন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ ছিল শেখ হাসিনার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে এমন কথা জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার দাবি, রাষ্ট্রীয় নানা স্থাপনায় নিজেরাই আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর চেষ্টা করে ফ্যাসিস্ট সরকার। জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট ছিল ছাত্র জনতার মার্চ ফর ঢাকা কর্মসূচি। ওই দিন রাজধানীর চানখারপুল এলাকায় ছাত্র জনতা সমাবেত হলে গুলি চালানো হয়। এ সময় শহীদ হন 10ম শ্রেণী পড়ুয়া শাহরিয়ার খান আনাজ সহ 6 জন। বৃহস্পতিবার মামলাটির 19তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জবানবন্দিতে উপদেষ্টা প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালকে জানান। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক সাক্ষ্যে বলেন, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা। গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা ছিল সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। সাক্ষ্যে তিনি তুলে ধরেন 5 আগস্ট চানখারপুলে ঘটে যাওয়া নৃশংসতার ঘটনা। শেখ হাসিনা সহ হত্যায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সজীব ভুঁইয়া। 6 জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। আগামী 16 অক্টোবর দ্বিতীয় ধাপে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। পরে তাকে জেরা করবেন আসামি পক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আর্থিক সংকটাপন্ন ইসলামী শরিয়া ভিত্তিক 5টি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করা হচ্ছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের জন্য 2টি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ইউনাইটেড ইসলামিক ব্যাংক, অপরটি হলো সম্মিলিত ইসলামিক ব্যাংক। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর খসড়াও অনুমোদিত হয়েছে। 15টার মতো এজেন্ডা ছিল, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আজকে যেটা এজেন্ডা ছিল এবং এটা পুরো বাংলাদেশের জন্য একটা ফার রিচিং ইম্প্যাক্ট হবে, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর অনুমোদন হয়েছে এবং জাতীয় উপাত্ত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-ও অনুমোদিত হয়েছে। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত শেষ রাতে শম্পা জুয়েলার্স নামের দোকানে এই ঘটনা ঘটে। স্বর্ণ চুরির অভিযোগ তদন্ত করছে পুলিশ, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
বৃহস্পতিবার মার্কেট সাপ্তাহিক বন্ধ। এই সুযোগে ভবনের 3 তলার এক পাশে গ্রিল কেটে বুধবার দিবাগত রাত 3:07 শম্পা জুয়েলার্সের সামনে আসেন বোরকা পরা 2 ব্যক্তি। প্রায় 30 মিনিটের চেষ্টায় তালা ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। এই ছবি রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের সিসিটিভি ক্যামেরার। দোকানের সব স্বর্ণ চুরি হয়ে গেছে এমন দাবি করলেন শম্পা জুয়েলার্সের মালিক। আমার দোকানে বন্ধকি সোনা সহ 500 ভরির মতো সোনা ছিল। টাকার পরিমাণে প্রায় 7-8 কোটি টাকা। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের সংশ্লিষ্টতা ছাড়া নির্বিঘ্নে এমন চুরি সম্ভব নয় বলে মনে করেন তিনি। সন্দেহের তালিকা বলতে আমাদের মার্কেটে যারা দারোয়ান আছে তারা জড়িত না থাকলে তো এত বড় একটা অকারেন্স ঘটতে পারে না। এই মার্কেটের নিরাপত্তার নাই দেখেই তো চুরি হয়েছে, নিরাপত্তা থাকলে তো আর চুরি হইতো না। এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানালেন ফরচুন শপিং মলের ব্যবসায়ীরা। আমরা সবসময় মনে করি যে অ্যালার্ট, আমাদের সিসি ক্যামেরা প্রত্যেকটা জায়গাতেই এরকম ইয়ে থাকে এবং আমরা মোটামুটি অ্যালার্টই ছিলাম, আমাদের এরকম কোনো কিছু হয়নি। আমাদের সিকিউরিটি লেভেলের কোনো সমস্যা আছে কিনা এই জিনিসটা আমরা একটু আইডেন্টিফাই করতে হবে, যেহেতু আমাদের এটা প্রথম, কখনোই আমাদের এরকম সম্মুখীন আমরা কখনো হয়নি। স্বর্ণ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট, সংগ্রহ করা হয় আলামত। রমনা বিভাগের ডিসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। সর্বাত্মক চেষ্টা থাকবে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমরা একেবারে শতভাগ এখানে আমরা চেষ্টা করব যেন এটা ডিটেকশনটা হয় এবং যারা এর সাথে জড়িত বা কালপ্রিট যারা আছে তারা যেন আইনের আওতায় চলে আসে, এই ব্যবস্থা আমরা করবেন। চলতি মাসের 5 তারিখ দিবাগত রাতে রাজধানীর যাত্রাবাড়ির রাইহান সুপারমার্কেটে 125 ভরি স্বর্ণ চুরির অভিযোগ ওঠে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গ। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। চুক্তি অনুমোদনে স্থানীয় সময় বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, মন্ত্রিসভায় অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। হামাস জানিয়েছে 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গত 2 বছর ধরে ইসরায়েলের হামলায় গাজায় 67,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে 20,000-এর বেশি। হামলায় ধ্বংস হয়েছে প্রায় সব স্থাপনা। দীর্ঘ আলোচনার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অবসানে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিবে হামাস, আর ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিবে ইসরায়েল। এছাড়া ইসরায়েল তাদের সেনা নির্ধারিত সীমারেখায় প্রত্যাহার করে নেবে এবং গাজায় ত্রাণ প্রবেশ করতে দেবে। যুদ্ধবিরতি পরিকল্পনায় 2 পক্ষ সম্মত হওয়ার পর টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, মন্ত্রিসভায় অনুমোদনের 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি শুরু হবে। জবাবে হামাস বলেছে, ইসরায়েলি সরকার চুক্তি অনুমোদনের 72 ঘন্টার মধ্যে জীবিত সব জিম্মিদের মুক্তি দেবে তারা। যুদ্ধবিরতির খবর পেয়ে বিধ্বস্ত গাজার খান ইউনিস সহ বিভিন্ন স্থানে উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনিরা। অন্যদিকে ইসরায়েলেও উল্লাস করেছে জিম্মিদের পরিবার। ট্রাম্পের প্রস্তাবিত এই চুক্তি যুদ্ধ অবসানের আশা জাগালেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অস্পষ্ট রয়ে গেছে। বিশ্লেষকেরা বলছেন, চুক্তিতে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের সময় ও পরিসর, যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসনের কাঠামো এবং হামাসের ভবিষ্যৎ সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত হয়নি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। এমনকি যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী রাশিয়াও ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। ব্যাংক ঋণের সুদের হার 1 অঙ্কের ঘরে নামিয়ে আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এছাড়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং এসএমইতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা দেওয়ার অনুরোধ করেছেন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠকে এসব দাবি জানান ব্যবসায়ীরা। প্রায় 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট 10-এর ঘরে, ফলে কর্পোরেট ঋণে সুদের হার 12-13%, আর ব্যক্তি পর্যায়ে ঋণের সুদের হার শতকরা প্রায় 15 ভাগের কাছাকাছি।
এমন বাস্তবতায় বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএম-এর 14 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, সম্প্রতি দেশীয় ও আন্তর্জাতিক নানা সংকটে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সহায়তা প্রদান কমিটির মেয়াদ বৃদ্ধির জন্য গভর্নরের কাছে দাবি জানানো হয়েছে। কোভিড-19 এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সর্বশেষ 16 বছর যে স্বৈরাচারের কারণে আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটা কমিটি করা হয়েছিল এগুলি দেখাশোনার জন্য। কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 30 তারিখ। আমরা এটা বাড়ানোর জন্য ওনাকে রিকোয়েস্ট করেছি, উনি বলছে এটা অসুবিধা হবে না, এটা কন্টিনিউ থাকবে। তিনি জানান, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবি জানানো হয়েছে। ইন্টারেস্ট রেটের ব্যাপারে আমরা বলেছি, উনি আমাদেরকে এই আশ্বাস প্রদান করেছে অতি সত্বর এটা কমে আসবে এবং আশা প্রকাশ করেছে এটা নেক্সট সিঙ্গেল ডিজিটে চলে আসবে আগামী ফিসক্যাল ইয়ারের ভিতরে। ঋণ পরিশোধে প্রয়োজনে 10 বছরের পরিবর্তে কেউ 15 বছর পর্যন্ত সময় পেতে পারেন বলেও জানিয়েছে ব্যবসায়ী প্রতিনিধি দল। এছাড়া বৈঠকে ব্যবসায়ীদের রপ্তানি সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহায়তাও চান ব্যবসায়ীরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বরগুনায় আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। স্থানীয়রা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক ও সমাজের সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। মোবাইলের ফুটেজে দেখা যাচ্ছে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে মারধর করছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় কেউ উল্লাসও করছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বরগুনার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের মাঝে। শুধু এই ঘটনাই নয়, বরগুনায় প্রতিনিয়ত কিশোর গ্যাংয়ের হামলার শিকার হচ্ছেন অনেকেই। আর এসব সহিংসতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। রাস্তার মোড়ে অনেক ছেলেরা দাঁড়িয়ে থাকে, বখাটে ছেলেরা, তারা আমাদের অনেকভাবে উত্ত্যক্ত করে। নিজেদের ভেতরে যে কোনো আক্ষেপ নেই যে আমরা একজনকে মেরেছি, একজনকে উত্ত্যক্ত করেছি, সমাজে মুখ দেখাতে ভয় পাই। স্কুলে যদি একা ভয় লাগে। কিশোর গ্যাংয়ের বর্তমান অবস্থা খুব ভয়াবহ। অবশ্যই এ ব্যাপারে সচেতন থাকা উচিত। এই ইদানিংকাল আবার কিশোর গ্যাং কিন্তু মাথাচাড়া দিয়েছে বরগুনা শহরে। এদের দৌরাত্ম্য থেকে আমাদের মুক্তি দিবে, আমরা সেটাই চাই। শৃঙ্খলা আর মূল্যবোধের অবক্ষয়ের কারণেই কিশোররা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে বলে মনে করছে সচেতন মহল। এই অভিভাবকরা তাদের সন্তানদের খোঁজ খবর রাখে না। তারা যদি সচেতন হতো তাহলে কিন্তু তাদের সন্তানরা এইভাবে বিপথে যেত না এবং কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হতো না। অবাধ ব্যবহার, ইন্টারনেটের যে সুযোগ সুবিধা, সেখান থেকেও কিন্তু কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়ছে। পুলিশ জানিয়েছে, প্রচলিত আইন প্রয়োগের মাধ্যমে কিশোর অপরাধ দমনের চেষ্টা চলছে, যাতে বরগুনায় কোনো কিশোর গ্যাং তৈরি না হয় বা এই ধরনের কোনো সাহস কেউ না পায় এবং এই ধরনের কোনো অভয়ারণ্য তৈরি না করতে পারে। এবং এই জন্য আমরা মনে মনে বিভিন্ন স্থানে স্কুল কলেজের টাইম, স্কুল কলেজ এলাকায়, পাশাপাশি যেসব এলাকায় জনসমাগম হয় সেসব এলাকায় কোনোভাবে কিশোর গ্যাং আর উদ্ভব না হতে পারে, সেজন্য আমরা পুলিশের একাধিক টিম আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে তারা কাজ করে যাচ্ছে। গ্যাং কালচার ও অপরাধে জড়িত থাকার অভিযোগে গত 3 মাসে বিভিন্ন মামলায় 15 জন কিশোরকে আটক করেছে পুলিশ। দীপ্ত, বার্তাকক্ষ। আগামী নির্বাচনে 50% সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে। বৃহস্পতিবার নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত সম্মেলনে এ দাবি জানান নারী নেত্রীরা। তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে নারীদের উপেক্ষার বিষয়টি লজ্জার। নারীর পরিচয় আসলে কি? সংসদে ও রাজনৈতিক দলে নারীর কার্যকর প্রতিনিধিত্ব ও অধিকার, আরপিওতে সম্মানজনক নারী প্রার্থীর মনোনয়ন, দলীয় কমিটিতে ন্যূনতম 33% নারী নেতৃত্ব দেয়া, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর নিরাপত্তা ও জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবি জানিয়ে বৃহস্পতিবার এক সম্মেলনের আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম। এটা কিন্তু নতুন কিছু না। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সম্মেলনে এসব দাবি নিয়ে কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নারী নেত্রীরা। আমরা এখনো দাবি করে যাচ্ছি যে হ্যাঁ, সংরক্ষিত আসন দরকার আছে নারীদের জন্য। যেই দাবিটা এখানে আনা হয়েছে যে সরাসরি নির্বাচনের মাধ্যমে যাতে সেই সংরক্ষিত আসনগুলো পূরণ করা হয়। যতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টিকুলার মাইন্ডসেট পরিবর্তন না হবে, মানসিকতা পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত এই নারীদের ডিরেক্ট ইলেকশন করে আসার
এবং নারীদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়ার এটা আরো কঠিন হয়ে যাবে। পুরুষ রাজনীতিবিদ বসে নির্ধারণ করছে, কি লজ্জার কথা, যে আমরা কতটুকু পার্সেন্টেজ পাবো। এই 33% এই ব্যাংকটা, নারী প্রার্থীর এই ব্যাংকটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে করতে হবে। সম্মেলনে সরকারের 2 নারী উপদেষ্টা আগামী নির্বাচনেই 50% সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার দাবি জানান। আমরা চাই যে সাধারণ আসনে নারীরা প্রায় 50% চলে আসবে। এটাকে সরাসরি নির্বাচন আনার জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা এই নির্বাচনেই করতে হবে। অর্থের জায়গাটা যদি শক্তিশালী করা যায় এবং এটা কোনো অভিনব প্রস্তাব নয়, তাহলে আমার মনে হয় আমাদের অনেক মেয়েরা অংশগ্রহণ করবে। তারা বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনে নারীদের অংশগ্রহণ না রাখা নারীদের অবহেলার শামিল। এই নির্বাচনটা কিন্তু বাদ দেওয়া যাবে না। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশে সন্ত্রাসবিরোধী আইনে নতুন করে দমন পীড়ন বেড়েছে, এমনটাই বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW। বৃহস্পতিবার HRW এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেফতারে সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। হাজারো মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে। অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইনে আটক রাখা হয়েছে। HRW বলছে, বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে উৎসাহিত করা। সাহিত্যে অসামান্য অবদান রাখায় চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার সুইডেনের স্থানীয় সময় দুপুর 1টায় সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। ঘোষণায় বলা হয়, আকর্ষণীয় ও দূরদর্শী রচনার জন্য লাসলো ক্রাসনাহোরকাইকে এবছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। বৈশ্বিক ভয়াবহতার মধ্যেও তার লেখনী শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। 1901 সাল থেকে এখন পর্যন্ত 117 বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে, আর সব মিলিয়ে 121 সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে 18 জন নারী। শেষ করছে দীপ্ত সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে 15 অক্টোবর। সংসদের দক্ষিণ প্লাজা ঠিক করেছে ঐক্যমত্য কমিশন। সংসদের উচ্চকক্ষ প্রবর্তনের সুবিধা অসুবিধা দুই আছে, আরও আলোচনার তাগিদ রাজনীতিবিদদের। রাজধানীর মালিবাগে একটি দোকান থেকে 500 ভরি স্বর্ণ চুরির অভিযোগ, গ্রেফতার হয়নি কেউ। এবং ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল ও হামাস, শিগগিরই মুক্তি পাচ্ছে জিম্মিও বন্দী। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।